দোরগোড়া টি-20 ওয়ার্ল্ড কাপ নবম আসরকে ঘিরে বাংলা ভিশনের বিশেষ আয়োজন হ্যালো ক্রিকেটে আপনাদের সাথে আছি আমি শুভ খান এবং আমার সাথে রয়েছেন গণমাধ্যম কর্মী আক্তারুজ্জামান। কেমন আছেন? আমি ভালো, আপনি কেমন আছেন? জি ভালো আছি। প্রতিটি ওয়ার্ল্ড কাপেই থাকে নানা রেকর্ড। এবারের বিশ্বকাপে কোন কোন রেকর্ড রয়েছে হুমকির মুখে, সে বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আয়োজন। আক্তার ভাই। ধন্যবাদ শুভ খান। বিশ্বকাপ মানে একটা বিশ্ব আসর, আর এবারের বিশ্ব আসরে রয়েছে 20টি দল, আসলে অনেকগুলো দল, অনেকগুলো ম্যাচ। টি-20 বিশ্বকাপে এতগুলো ম্যাচ মানে আসলে একটা মার কাট ব্যাপার স্যাপার থাকবে। 4-6 তারপরে উইকেট, সেঞ্চুরি, বাউন্ডারি, এগুলো আসলে একটা বাণিজ্যিক ব্যাপার এবং একটা আনন্দের ব্যাপার। সদ্য আইপিএল শেষ হলো, ব্যাটসম্যানরা আছে আসলে মারমুখী, বোলাররাও আছে উইকেট প্রাপ্তির আনন্দিতে। তো এই আনন্দ আসলে আরও বাড়বে যখন একটা প্লেয়ার তার পূর্বের যতগুলা আসর গেছে সেখানকার কোনো একটা মাইল ফলক টপকে নতুন কোনো মাইল ফলক। আপনাকে যদি আমি একটু বলি যে সর্বোচ্চ 4, হ্যাঁ সর্বোচ্চ 4 আসলে আমরা জানি এটা কিন্তু আসলে একটা আনন্দের ব্যাপার যে 1 বলে 4 রান, এটা আসলে একটা ব্যাটসম্যানের প্রাপ্তি। এই প্রাপ্তি আসলে যখন আপনি একটা বিশেষ টুর্নামেন্ট যে বিশ্বকাপ, এই বিশ্বকাপে আপনি সবচেয়ে বেশি 4 মেরেছেন, যে রেকর্ডটি আছে মাহিলা জয়াবর্ধনের, হ্যাঁ 111টি। এবার পরেই রয়েছে কিন্তু ভারতের বিরাট কোহলি 103টি। তার আর 9টি মাত্র 4 মারলে তিনি হচ্ছে টপকে শীর্ষে যাবে, পেছনে পড়ে যাবে জয়াবর্ধনে। তো তার সামনে একটা বিরাট সুযোগ রয়েছে। এখানে বিরাট কোহলির পরে আরো দুজন ক্রিকেটার রয়েছেন, যেমন রোহিত শর্মা রয়েছেন এবং রয়েছেন ডেভিড ওয়ার্নার, এরা দুজনও রয়েছে আছে এবং সবার সুযোগ আছে, কারণ একটা দল এবার ফাইনাল পর্যন্ত গেলে 9টা ম্যাচ খেলার সুযোগ পাবে। আর 9টা ম্যাচ খেলার সুযোগ পাওয়া মানে যদি এখানে 2টা করে বাউন্ডারি মারে তো 18টা বাউন্ডারি হচ্ছে 4। তো 18টা 4 হয়ে গেলে একটা এই তিনজনই আসলে জয়াবর্ধনকে ছাড়িয়ে দেওয়ার সুযোগ রয়েছে। বাংলাদেশের কোনো ক্রিকেটার এর ধারের কাছেও নেই না। বাংলাদেশের ক্রিকেটারে আসলে আমরা দেখছি, আসলে ক্রিকেটের বাস্তবতা আমরা দেখছি, গত 25 বছরের ক্রিকেটের উন্নয়নও দেখছি। আসলে বাংলাদেশের প্রসঙ্গ এখানে আনাটা আমাদের নিতান্তই বোকামি হবে, কারণ ক্রিকেটের মাইল ফলকে যতগুলো রেকর্ড আছে একমাত্র সাকিব আল হাসান ছাড়া আসলে আর সেই রেকর্ড বুকে নাম লেখানোর মতো কাউকে আমরা এখনো পাইনি। এটা আমাদের ব্যর্থতা। যদি আপনাকে বলি যে দ্রুততম সেঞ্চুরি, হ্যাঁ দ্রুততম সেঞ্চুরি এবার আসলে আমরা আইপিএলে দেখেছি ট্রেভিস হেড বা আমাদের অন্যান্য যারা আরো রান করা প্লেয়ার, তারা কিন্তু 2টি সেঞ্চুরি রয়েছে ওয়ার্ল্ড কাপে, যে 2টির মালিকই হচ্ছেন গেইল, ক্রিস গেইল, কিন্তু তিনি এখন কিন্তু স্কোয়াডে নেই। এবং এই রেকর্ডটা এবার হুমকির মুখে পড়তে পারে ট্রেভিস হেডের কারণে। এবং নামিবিয়ার একজন প্লেয়ার আছেন, হ্যাঁ তিনি নেপালের বিরুদ্ধে, হ্যাঁ গত ফেব্রুয়ারিতে তিনি হচ্ছে 33 বলে সেঞ্চুরি করেছেন। এবং যদি এরকম আইপিএলে যে পারফর্ম দেখেছি আমরা, এরকম খেলা যদি সব দলই খেলে বা ব্যাটাররা যদি একটু ওরকম জ্বলে ওঠে, তাহলে গেইলের রেকর্ড আসলে ভাঙার একটা সম্ভাবনা আছে, হুমকির মুখে গেইলের রেকর্ড, কারণ এখন প্রচুর ব্যাটসম্যানরা পিটাই বল। টি-20 ওয়ার্ল্ড কাপ বিশ্ব আসর, এই আসর আসলে ইমেজটা কতটুক পাচ্ছি, যেহেতু আমাদের বাংলাদেশ দল এখানে অংশগ্রহণ করছে, এই ইমেজটাকে আমাদের মধ্যে আছে কিনা? টি-20 বিশ্বকাপের আমেজ তো অবশ্যই আছে। আইপিএল শেষ হলো, ক্রিকেট ভক্তরা যারা আসলে সবাই তো বলা ভুল, যারা ক্রিকেট ভক্ত আইপিএল শেষ হয়েছে তারা আসলে এখন ওই 4-6 মেজাজে আছে, কিন্তু বাংলাদেশ নামটা আসলে একটু চুপসে যাচ্ছে স্বভাবতই, এই কারণে আমরা দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপে যাওয়ার আগেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সিরিজ ছিল, পরপর 2টি ম্যাচে টানা হার, তারপরে যদিও একটু পারফর্ম করেছে, কিন্তু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শেষ ম্যাচে যেভাবে জ্বলে উঠেছে, এরকম 3টা ম্যাচে দর্শকরা আশা করেছিলেন, ভক্তরা আশা করেছিলেন, কিন্তু এটা আসলে দিতে পারেনি উপহার শান্ত বাহিনী, যে কারণে আসলে একটু দর্শকরা একটু আশা হতো দলকে নিয়ে। অনেকেই তো আবার মায়ের দোয়া টিম বলে অলরেডি তারা ট্রল করতে, একটা দলকেই ট্রল করছে, নিজের দলকে। এটা হ্যাঁ মানে এটা আসলে ওদের ব্যর্থতার কারণে, প্রত্যাশা পূরণ না করতে পারার হতাশা থেকেই আসলে এগুলো আসে। একটি টুর্নামেন্টে সর্বোচ্চ রান এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে যে 20টি দলের মধ্যে সর্বোচ্চ রানেরও একটি রেকর্ড কিন্তু রয়েছে, যেখানে রয়েছে বিরাট কোহলি বিশ্বকাপে। এবার সেই রেকর্ডও কিন্তু কোহলি নিজেও ভাঙতে পারে তার রানটা। এবং হচ্ছে ওই যে বললাম যে 6টি ম্যাচ সর্বোচ্চ এর আগে খেলে কোহলির যেবার সর্বোচ্চ রান ছিল 2014 সালের আসরে, এবার কিন্তু সে ফাইনাল পর্যন্ত যদি ভারত খেলে তাহলে কোহলি 9টি ম্যাচ খেলতে পারবে। তো তার এই রানটা আসলে একটু টপকানো সহজই হবে, কারণ বেঙ্গালুরুতে এবার ভালো পারফর্ম করেছে সে। এই শুধু সে বলা ভুল, আসলে আমরা যদি বলি ডেভিড ওয়ার্নার, আমরা যদি বলি ট্রেভিস হেড, আমরা যদি বলি হচ্ছে বাবর আজম, আমরা যদি বলি মোহাম্মদ রিজওয়ান, সবাই যদি খেলতে থাকে, আমরা যদি বলি এডেন মার্করাম, এরা দুরন্ত ফর্মে, জস বাটলার, এরা যদি নিজস্ব রান একবার ব্যাটে যদি রান পাওয়া শুরু করে, তো আসলে এদেরকে থামানো মুশকিল। বিশ্বকাপের 23টি ক্যাচ ধরেছে সর্বোচ্চ এবি ডিভিলিয়ার্স, তালিকার দ্বিতীয় স্থানেই ডেভিড ওয়ার্নার, হ্যাঁ দুজনই খেলছে। হ্যাঁ না ডেভিড ওয়ার্নার, ডিভিলিয়ার্স কিন্তু এখন আর নেই, সুতরাং এখানে ওয়ার্নার খেলছে। ওয়ার্নার আর 21টি ক্যাচ, 2টি ক্যাচ হলে তিনি ডিভিলিয়ার্সকে টপকে যাবে। এবং ওই যে যদি এখন গ্রুপ পর্বে 4টি ম্যাচ, এবং ওয়ার্নারের আসলে ফিল্ডিং খুবই দুর্দান্ত, যারা ক্রিকেট দেখে তারা জানে তিনি কখনো ক্যাচ মিস করেন না। তো আসলে এরকম ভাবে যদি কয়েকটি ম্যাচে 2-3টা ক্যাচ ধরলেই তিনি হচ্ছে ডিভিলিয়ার্সকে
টপকে যাবে। হ্যাঁ, সুতরাং সেই ডিভিলিয়ার্সের রেকর্ড হুমকির মুখে সহজে বলা যায় এটা। বাংলাদেশ সহ যতগুলো দল অংশগ্রহণ করেছে এবারে ওয়ার্ল্ড কাপে, বেশিরভাগ ম্যাচই হচ্ছে মানে অনেক রাতার দিন, সকাল 5টা 6টা আবার রাত 8টা 9টা। এই জায়গায় দর্শক টানাটা কিভাবে দেখছেন? আর দর্শক টানা আসলে যারা ক্রিকেট প্রেমী, আসলে আপনাকে বলি শুভখান, দর্শক যারা ক্রিকেট প্রেমী, যেমন আমরা ফুটবলের সময় দেখেছি রাত 3টার সময় ম্যাচ ছিল, তবুও আমরা দেখেছি কি টিএসসি মানে উত্তাল ফেটে যাচ্ছে। হ্যাঁ, ফেটে যাচ্ছে। কারণ কি? কারণ তার দলের খেলা হচ্ছে। হ্যাঁ, এখন যে দেশের খেলা, আসলে বাংলাদেশের খেলা গ্রুপ পর্বের 3টা হচ্ছে 8:30 রাত, এই একটা ব্যাপার। প্রথম ম্যাচটা 6:30, এটা একটু হয়তো বা বাংলাদেশ সময় অনুযায়ী খুবই ভোর, যদিও তখন শহর ঘুমায়, যে শহর তখনও ঘুমিয়ে থাকে। তবে ক্রিকেট শুরু হয়েছে, বাংলাদেশের ম্যাচ শুরু হয়েছে, বাংলাদেশের ক্রিকেট ভক্তরা জেগে ওঠেনি এমন সময় আসলে নেই। এটা অটোমেটিক অনেক স্বপ্ন থাকে, যেটা দেখেছি যে গেল যে ওডিআই সিরিজ গেল, ওডিআই ওয়ার্ল্ড কাপটা গেল গত বছরে যে ওয়ার্ল্ড কাপটা, সেটাও মানুষ দেখবে না, তারপরেও কিন্তু প্রচণ্ড আগ্রহ ছিল। প্রথম ম্যাচ আফগানিস্তানের সাথে জয়, পরাপর হার, দর্শক হতাশা, তারপরে মানুষ আসলে টেলিভিশনের সামনে গিয়েছে, দেখছে। আসলে এটা আমি বলি আপনাকে, আমাদের আসলে দেশপ্রেম দেখানোর যে জায়গাটা, আসলে এটা আমাদের খুবই সীমিত। কারণ আমরা এখন স্বাধীন হয়ে গেছি, আমরা আসলে এখন দেশ এখন স্বয়ংসম্পূর্ণ, স্বনির্ভর, সবার আসলে নিজস্ব একটা ইনকাম সোর্স আছে। তো আসলে দেশের প্রতি যে দায়িত্বটা, এটা আসলে হয়তো আমরা ওইভাবে দেখাতে পারি না, কিন্তু দেশের যে সমর্থনে গলা ফাটানো বিশ্ব আসরে, এই সুযোগটা তো সবসময় আসে না। ওয়ার্ল্ড কাপ ক্রিকেট, ওয়ানডে 4 বছর পর পর, টি20 2 বছর পর পর, এখানে যেখানে অনেক বড় বড় দলের স্বপ্ন থাকে যে আমরা বিশ্বকাপ খেলবো, বিশ্বকাপে অংশ নেব, বাছাই পর্ব খেলে তারা, প্রি কোয়ালিফায়ার খেলার পরে তারপরে তারা কি করে, বিশ্ব আসরে অংশগ্রহণ করে। তো বাংলাদেশের যেহেতু এই সুযোগটা রয়েছে, সক্ষমতা রয়েছে, প্রতি বছরই তারা কোয়ালিফাই করছে, দর্শকদের আসলে এটা একটা ভালো লাগার ব্যাপার। যে কারণে ক্রিকেট ভক্ত হিসেবে তারা আসলে গলা ফাটাবে, হয়তো বলবে না এদের খেলা দেখবো না, মন ভেঙেছে, বারবার আর দেখবো না এবার, কিন্তু আসলে তারা টস, এবং দেখবে কি, সে তো টস হওয়া থেকে শুরু করে রেজাল্ট হবে তো দেখবে, এমন না যে সে হয়তো একটু ঘাট ঘুরিয়ে দেখে নিয়ে চলে গেল, এরকম না। সে টস হচ্ছে, কে জিতছে, একাদশে কে চান্স পেলো না পেলো, কাকে বাদ দিল না দিল, মানে কে ভালো খেলো না খেলো, বল বাই বল সে খোঁজ খবর রাখবে। বিশ্বে যতগুলো ক্রিকেট দল রয়েছে যারা ক্রিকেট খেলছে, এর মধ্যে অস্ট্রেলিয়া একটি শক্তিশালী দল। অস্ট্রেলিয়া এবারে তাদের 3টি শিরোপা জেতার মানে একটি একদম, আমি আপনাকে এটা বলি, এটাকে আসলে ইউরোপীয় ফুটবল যারা দেখে এরা জানেন যে ট্রেবল শিরোপা নামে একটা টার্ম আছে। এটা হচ্ছে মহাদেশীয় 3টি ট্রফি যদি জয় করে তাহলে তাকে ট্রেবল জয় বলা হয়। ট্রেবল জয় টেনিসের ক্ষেত্রে বিষয়টা বিশেষ, টেনিস না, এটা ফুটবলেই হয়। এটা এবার ক্রিকেটের আইসিসির ট্রেবল শিরোপা জেতার সুযোগ রয়েছে অস্ট্রেলিয়ার সামনে। তারা আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে, গত 2023 বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছে। এবার যদি তারা টি20 বিশ্বকাপের ফাইনালে যে যদি শিরোপা জিততে পারে তাহলে 3টি শিরোপা তাদের। এবং আপনাকে আমি আরেকটু বলি যে অস্ট্রেলিয়ারই অনূর্ধ্ব 19 এবং নারী টি20 এই দুটো চ্যাম্পিয়নই হয়েছে অস্ট্রেলিয়া। হ্যাঁ, অস্ট্রেলিয়া তো ক্রিকেটে আসলে অস্ট্রেলিয়াকে বলা হয় পরাশক্তি। হ্যাঁ, পরাশক্তি আসলে নারী ক্রিকেট যদি আমি বলি, নারী ক্রিকেটের অবকাঠামো অনেকগুলো দেশেই নেই। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা একটু হয়েছে, সম্প্রতি ভারত কিছু নিজেদের অবকাঠামোগত সুবিধা তৈরি করতেছে। বাকি দেশগুলোতে আসলে ওই ধরনের সুবিধা তৈরি করতে পারেনি, অনেক প্রতিবন্ধকতা কাটিয়ে আসলে তারা এগিয়ে ওঠার চেষ্টা করছে। তো এক্ষেত্রে অস্ট্রেলিয়ার আসলে অবকাঠামোগত সুবিধা, তারপরে ক্রিকেটের যত ব্যাকরণ, যত মাঠ, যত সুবিধা, বা ওদের যে ভক্তদের যতগুলো মানে কি বলা যায় যে ক্রিকেট বিষয়ক জ্ঞান, এইটা আসলে অন্যান্য অনেক দেশের নেই, যে কারণে আসলে অস্ট্রেলিয়া ওই জায়গায় এগিয়ে থাকে বরাবর। 9 জুনে মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান। হ্যাঁ, এটা একটা দুর্দান্ত একটি ম্যাচ। হ্যাঁ, বিগ ম্যাচ। তো প্রথম দেখা, হ্যাঁ, বিশ্বকাপে প্রথম দেখা। তারা তো পূর্বেরই শত্রু, মানে মানুষ ক্রিকেট প্রেমীরা ধরে রাখে ক্রিকেটীয় চিরবৈ শত্রু বলা, আসলে শত্রু বললে একটা ব্যাপার থাকে, ওই শত্রু না, খেলার শত্রু, ক্রিকেটীয় বৈরিতা, যেটা নিয়ে এখনো আলোচনা শুরু হয়ে গেছে। এবং সর্বপ্রথম ওই ম্যাচের টিকিটই ফুরিয়ে গেছে আইসিসি যখন টিকিট প্রকাশ করেছে। এই প্রতিদ্বন্দ্বিতা কিভাবে দেখছেন? এই প্রতিদ্বন্দ্বিতা নতুন করে বলার কিছু নেই, আসলে আইসিসি টুর্নামেন্ট ছাড়া যেহেতু ভারত পাকিস্তান দেখা হয় না, এটা একটা অধীর অপেক্ষা বলা যায়। কারণ ভারত পাকিস্তান লড়াই মানে আসলে এটা বহু আগে থেকে সীমান্তগত ব্যাপার, আসলে সীমান্তগত ব্যাপার থেকে এই উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই উত্তেজনা ক্রিকেট মাঠেও দেখা গিয়েছে অনেকবার, স্লেজিং থাকে, জয় পরাজয় থাকে। তো
2012 সালে যখন সর্বশেষ ওদের দ্বিপাক্ষিক সিরিজ হয়, এরপর আর কখনো দ্বিপাক্ষিক সিরিজের আয়োজন করা হয়নি। তো এই এতগুলো বছর শুধুমাত্র এশিয়া কাপ আর হচ্ছে বিশ্বকাপে ছাড়া এদের কখনো দেখা হয়নি। আরেকটা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, যদিও চ্যাম্পিয়ন্স ট্রফি অনেকদিন হয়নি। তো এই যে বিশ্ব আসরের মুখোমুখি হলে এই সুযোগটা হাতছাড়া করতে চায় না ভক্তরা, খুব দ্রুতই তারা এটা লুফে নেয়। কিন্তু এবার একটা আশঙ্কা আছে, হঠাৎ করে যেটা হয় বিভিন্ন উগ্রপন্থীরা ওই যে আতঙ্ক হামলা করবে, ম্যাচ ভেস্তে দেবে, একটা আতঙ্ক। এবারও সম্ভবত এরকম একটা আশঙ্কা দেখা যায়। ম্যাচ নিয়ে প্রতিক্ষণই এটা হয়ে থাকে, বাট অবশেষে এদের ম্যাচটা সুন্দর করে হয়ে যায়। কারণ ওই যে এই ম্যাচের বললাম না, বাড়তি উত্তেজনা, বাড়তি আয়োজন, বাড়তি দর্শক, সবকিছু যেহেতু এই ম্যাচকে টার্গেট করে। এখন আমরা সোশ্যাল মিডিয়ায় একটা কথা বলে যে ট্রেন্ডিং, একই শব্দ যখন বারবার উচ্চারণ হচ্ছে তখন ওটা ট্রেন্ড হয়ে যায়। ওই সংক্রান্ত একটা কথা বললে ওটা সোশ্যাল মিডিয়ায় সবার সামনে চলে আসে। তো যেহেতু ভারত পাকিস্তান ম্যাচের উত্তেজনার পারদ থাকে একটু উপরে, তো দেখতেছে ওই যে সে গোষ্ঠী হয়তো বা সন্ত্রাসী গোষ্ঠী হতেও পারে বা নাও পারে, বা নিজেদের পরিচিতি করার জন্য একটা ম্যাচটাকে আরো হাই ভোল্টেজ করার জন্য এরকম কোনো এটাও হতে পারে, কারণ গুজব ছড়িয়ে দিতে পারে। এটা হতে পারে, কারণ আসলে এখন তো সবাই চায় যে একটু নিজের ভাইরাল হতে বা নিজেকে একটু সামনে আসতে, সামনে আনার একটা প্রেক্ষাপট হতে পারে। দর্শকদের বলবো যে টি-20 ওয়ার্ল্ড কাপের বাংলাদেশের প্রথম ম্যাচ 8 তারিখে, 8 জুন প্রথম ম্যাচ, প্রথম মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কার সাথে। এই যে শ্রীলঙ্কার সাথে প্রথম মুখোমুখি আমরা এশিয়া কাপেও দেখেছি, ওয়ার্ল্ড কাপেও দেখেছি, আমরা জিততে হেরে যাই শ্রীলঙ্কার সাথে। টি-20তেও মুখোমুখি ম্যাচই হচ্ছে শ্রীলঙ্কা। আমরা এই ম্যাচে দর্শকদের কি উপহার দিতে পারি বা কি আশা রাখতে পারি? আসলে এশিয়ার নতুন বৈরিতা বলা যায়, নতুন ক্রিকেটীয় বৈরিতা বাংলাদেশ শ্রীলঙ্কা। এটা আসলে দীর্ঘদিন নিদাহাস ট্রফি থেকে শুরু হয়েছে। এখনো পর্যন্ত বাংলাদেশ শ্রীলঙ্কা এরপরে যতগুলো ম্যাচ হয়েছে প্রতিটা ম্যাচেই কিছু না কিছু ঘটনা ছিল, যে ঘটনা নতুন মাত্রা যোগ করে দেয়। ক্রিকেটের মধ্যে এই বাড়তি উত্তেজনাটুকু ক্রিকেটাররা উপভোগ করেন, ভক্তরা উপভোগ করেন। তো এবারের বিশ্বকাপেও যে এরকম কিছু ঘটবে না এরকম না, আসলে কিছু না কিছু ঘটতে পারে। একজনের উদযাপন নিয়ে একজনের ট্রল করে, আরেকজনের ট্রল নিয়ে এই উদযাপন করে, ম্যাচের আগে পরে, ম্যাচের মধ্যে অনেক জায়গায় আসলে আমরা দেখি বাংলাদেশ এবং শ্রীলঙ্কা দুই দলের ক্রিকেটাররাই ম্যাচটা জমিয়ে তোলেন। হ্যাঁ, এবারও হয়তো বা এরকম। যদি আপনাকে বলি যে অনেক দর্শক কিন্তু মন্তব্য করে হাতুড়ে সিংহকে নিয়ে, এই জায়গাতে তার কিছু টেকনিক আসলে সে কি শ্রীলঙ্কার বিপক্ষে ব্যবহার করে কি করে না, যেহেতু শ্রীলঙ্কা এটা আসলে দর্শক মনে অনেক রকম প্রতিক্রিয়া থাকে, কিন্তু পেশাদারিত্বের জায়গা অন্যরকম, মানে অন্য কিছু। হাতুড়ে সিংহা সে হচ্ছে হয়তোবা শ্রীলঙ্কা জন্ম তার, কিন্তু এই নয় যে সে ম্যাচ হারার জন্য সে নিজের দলকে সমর্থন করবে। কারণ ওই জায়গায় তো তার মানে পারিশ্রমিক নাই, সেখান থেকে সে বেতন নাই, সেখানে তার রুটি রুজির ব্যাপার, এবং তার প্রোফাইল, একটা কোচ যখন কোনো দলকে বিগ ম্যাচে জিতিয়ে দেয় তখন তার প্রোফাইলটাও ভারী হয়। তো সে কখনো চাবে না যে তার নিজ দলকে জেতাতে, বা মানে এটা তো আসলে অযৌক্তিক ধারণা। এটা গণমাধ্যম কর্মী হিসেবে বা একটা ক্রিকেট ভক্ত হিসেবে এই ধরনের চিন্তা ভাবনা করাটাও বোকামি। প্রথম ম্যাচ যদি বাংলাদেশের হার দিয়ে শুরু হয় কেমন হবে, জয় দিয়ে শুরু হলে কেমন? শ্রীলঙ্কা আসলে নতুন তারকায় ভরা, মানে এবং ওদের খুবই ইউনিক কিছু প্লেয়ার আছেন যারা হুট করে ম্যাচের মোড় ঘুরে যেতে পারেন। দু একজন বোলার আছে, পাথিরানা, হাসারাঙ্গা, থিকসেনা। আসলে এই বোলারগুলো এমন যে আসলে বুঝে উঠতে পারে না, মানে বিশ্ব আসর বলেন যে কোনো দলের বিরুদ্ধেই এর একটা বৈচিত্র্যময় বোলার ব্যবহার করে। তো এই বাংলাদেশেরও সবসময় একটু খাপছাড়া হয়ে যায় শ্রীলঙ্কার সামনে, যদিও আমাদেরও ব্যাটাররাও এখন আসলে অনেক সামর্থ্যবান, বোলারও অনেক সামর্থ্যবান। যদি ব্যাটার বোলারদের কথাই বলি, যে বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপে যেখানে রান হবে 180, 170, 200-র কাছাকাছি, সেখানে বাংলাদেশ 140-50 করতে গেলেই বাংলাদেশের সব কিছু ফুরিয়ে যায়। যদি আগে ব্যাট করে 170-80 করতে পারে না, আর পরে ব্যাট করলেও 140-50 টপকাতে পারে না। এটা আমাদের আসলে দুর্বলতার জায়গা, আমরা এই জায়গাটা তৈরি করতে পারিনি আজও। আসলে ঘরোয়া ক্রিকেট দিয়ে, পাইপলাইন দিয়ে, এই স্পিড টিম দিয়ে আমাদের আসলে সক্ষমতা জায়গা হয়তো ছিল, আমরা ওইভাবে ইউটিলাইজ করতে পারিনি। কি বলা যায় যে স্কুল ভিত্তিক ক্রিকেট আমাদের শুরু, স্কুল ভিত্তিক ক্রিকেট থেকে যেহেতু আমাদের কর্মসূচি হাতে নেওয়া আছে, সেইখানে এখনো পর্যন্ত এরকম হার্ড হিটার বা লোয়ার অর্ডারে একজন ফিনিশার বা একজন ব্যাটার আমরা কেন তৈরি করতে পারি না? একজন জ্যাক ক্যালিস, একজন হার্দিক পান্ডিয়া কেন আমরা বের করতে পারি না? একজন ইমাদ ওয়াসিম কেন আমরা বের করতে পারি না? একজন পাকিস্তানের ইফতিখার আহমেদ, সে নিয়মিত স্পিন বোলার, কিন্তু সে 12টা মানে 10টা বল খেলে আসলে সেখানে সে 4টা-5টা বাউন্ডারি হাঁকিয়ে আসে, রান স্ট্রাইক রেট। হ্যাঁ, আমরা হার্দিক পান্ডিয়াকে দেখেছি, সে 3টা বল খেলে আসলে সে 3টা বলে একটা বাউন্ডারি থাকে। আমার কাছে তো মনে হয় এবারে ওয়ার্ল্ড কাপে আমাদের মানে একদম নির্ভরযোগ্য একজনই ব্যাটার আছে দলে, তিনি হচ্ছে মাহমুদুল্লাহ। না, মাহমুদুল্লাহ না, এটা আমাদের আসলে যদি আমরা টি-20 ধরি তাহলে আমাদের হচ্ছে আমরা 3জন ব্যাটারকে আমি ধরবো, আর সাকিব যদি কেউ রান করে তাহলে 4জন। একটা হচ্ছে তানজিদ তামিম, একজন হচ্ছে
তৌহিদ হৃদয়, একজন হচ্ছেন আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ। হ্যাঁ, এদের কাছ থেকে আমরা লোয়ার অর্ডারে আমরা, আপনি জানেন কি জানেন, আমাদের যে রিশাদ স্পিনার, সে ভালো হার্ড হিটিং ব্যাটসম্যান, ঠিক আছে। সে যদি ওই যে লোয়ার অর্ডারে যে কাজটি করে অন্যান্য দেশে, এবং সে রিস্ট স্পিনার, যদি সে অন্যান্য দলের যে স্পিনাররা বা যে লাস্ট ওভারে গিয়ে স্লগ ওভারে যে একটু ভালো খেলে, একটু হার্ড হিটিং করে, এরকম যদি একটু জ্বলে উঠতে পারে, তাহলে আমার মনে হয় যে না, সেই দিকের যে ঘাটতিটা বা যে অভাবটা, এটা আমার পূরণ হবে। আমার ধারণা করছে যে এবারে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের 4টি দলের সাথে মুখোমুখি হবে, শ্রীলঙ্কা, আফ্রিকা, নেদারল্যান্ডস, নেপাল। হ্যাঁ, বাংলাদেশ কয়টি ম্যাচে জয় পাবে? কয়টি ম্যাচ আসলে খেলা তো মাঠে হয়, জয় পরাজয় মাঠে নির্ধারিত হয়, তবু আমাদের আসলে প্রত্যাশা বা অনুমানের জায়গা থেকে নেপাল কিন্তু দারুণ টিম, নেপাল দারুণ টিম, কিন্তু নেপাল আসলে দারুণ টিম, কিন্তু ওই যে মানে কি বলা যায় যে বিশ্ব আসরে ছোট দলগুলো আসলে আমরা কি শুধু নেপালের সাথে জেতার প্রত্যাশা না, করতে পারি? আমাদের নেপালে আমরা নেদারল্যান্ডসকে হারানোর সক্ষমতা রাখি, শ্রীলঙ্কা হয়তো বা আমরা তো হারাতে সক্ষমতা ইন্ডিয়াকেও রাখি, হারিয়েওছি, কিন্তু সেটা তো আমাদের হচ্ছে। হ্যাঁ, না, আমরা আসলে এবারের বিশ্বকাপে আমরা মনে করি নেপাল, নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কাকে প্রথম ম্যাচে আমার মনে হয় শান্ত বাহিনী একটু টপকে দিতেও পারে, আমার যতটুকু আমি বা বুঝেছি বা আমার ওদের প্রতি, কারণ দীর্ঘদিন এই যে যুক্তরাষ্ট্র সিরিজের পর থেকে ক্রিকেটারদের বডি ল্যাঙ্গুয়েজ বা গণমাধ্যমের যে সমালোচনা বা ভক্তদের প্রত্যাশা পূরণ করতে না পারা, বা আমেরিকার বুকে আমেরিকান দর্শকরা যখন দুয়ো দিয়েছে, তখন আমার মনে হয়েছে যে না, ওদের মধ্যে একটু ওই যে অন্তর্জালা যে জিনিসটা বলে, যদি একটু জ্বলে, সেইখান থেকে যদি ওরা নিজেদেরকে আসলে প্রমাণ করার যে জায়গা, সেটা হচ্ছে মাঠ এবং জয়, এই জায়গায় যদি তারা নিজেদের সক্ষমতা দেখাতে পারে, তো আমি মনে করি যে না, শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় দিয়ে বাংলাদেশ বিশ্বকাপ শুরু করতে পারে, এই প্রত্যাশা আমি রাখছি শান্ত বাহিনীর কাছে, এই প্রত্যাশা আমার আছে। তবে আমাদের একটা ভুল হয়েছে, আমাদের অধিনায়ক নির্বাচনে আমাদের আরেকটু গুরুত্ব দেওয়া উচিত ছিল, সচেতন হওয়া দরকার ছিল, এটা আমরা করতে পারি। জায়গাটা আসলে সত্যি যে যেহেতু সাকিব আল হাসানের শেষ বিশ্বকাপ, মাহমুদুল্লাহ রিয়াদের শেষ বিশ্বকাপ, এদের একটা অভিজ্ঞতার কাজ কিন্তু লাগে। মাহমুদুল্লাহ কিন্তু ওয়ার্ল্ড কাপে অধিনায়কত্ব করেছে, এবারের যে ওয়ার্ল্ড কাপ, গতবার যে ওয়ার্ল্ড কাপটা গেল 50 ওভারের যে ওডিআই ওয়ার্ল্ড কাপটা গেল, সেখানে কিন্তু একমাত্র বাংলাদেশের ব্যাটার হিসেবে মাহমুদুল্লাহ কিন্তু তিনি ভালো ব্যাটিং করেছেন, সেঞ্চুরি করেছেন, এবং প্রত্যেকটি ম্যাচেই মাহমুদুল্লাহ ভালো খেলেছেন, 50 করেছেন, দলের হাল ধরেছেন। কিন্তু এই জায়গায় কিন্তু এবারের ওয়ার্ল্ড কাপেও আসলে দরকার ছিল এরকম একজন অভিজ্ঞ ক্রিকেটারকে দিয়ে অধিনায়কত্ব করা। অবশ্যই অবশ্যই, আমাদের বললাম তো আমি যে আমাদের আসলে লোয়ার অর্ডারে মাহমুদুল্লাহ সবসময় কি বলা যায়, সে ধারাবাহিক, এবং এবার যদি রিশাদ যদি আমাদের একটুখানি আমরা হার্দিক পান্ডিয়া যে পারফর্মটা করে, বা ইফতিকার আহমেদ, আমি তো বললাম যে এই কয়েকজন প্লেয়ারের মতো যদি একটু পারফর্ম করে দেয়, তাহলে আমার বাংলাদেশ, তার মানে হচ্ছে আপনার, তবে শান্তর কাছে প্রত্যাশা আসলে করা ঠিক হচ্ছে না। আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে শান্ত শুধুমাত্র অধিনায়কত্বের বলে তিনি দলে আছেন এই মুহূর্তে। এই যে টি-20 তে আমরা তার পারফরম্যান্স, তার রান, তার স্ট্রাইক রেট, তার এভারেজ সবগুলো দেখার পর আমার মনে হয়েছে যে কি হিসেবে সে দলে আছে আসলে টি-20, বর্তমান টি-20 যেখানে 200+ রান ম্যাক্সিমাম ম্যাচে হয়, সেখানে আসলে এই 100 সামথিং স্ট্রাইক রেটে একজন প্লেয়ারে অন্তত টপ অর্ডার ব্যাটার দলে রাখা, মানে তার মানে শান্ত হচ্ছে আমাদের ক্যাপ্টেন্সির বলে খেলছে, বাংলাদেশের নেতৃত্ব নেওয়ার মতো আর কেউ নেই এই মুহূর্তে দলের মধ্যে। তাকে দেয়া দেখে আমার মনে হয়েছে আসলে নেই, কিন্তু আসলে তো আছে, মানে যখন ওই চোখগুলো, মানে যারা সিলেক্টর করে ওই চোখগুলো তাদের প্রতি পড়ে। হ্যাঁ, সিলেক্টররা ভাবছেন যে শান্ত ছাড়া হয়তো এই দলকে কেউ নেতৃত্ব দিতে পারবে না। হ্যাঁ, হয়তোবা বাংলাদেশ দল নিয়ে আসলে কত রকম রিউমার আছে, কত রকম। শান্ত সাথে তো মেহেদী হাসান মিরাজের গড়ও ভালো এবং অলরাউন্ডার, হ্যাঁ, এবং মেহেদী মিরাজ মিক্সড ওপেনার। না, মেহেদী হাসান মিরাজের বাদ পড়ার একটা রহস্যজনক ব্যাপার, আমি জানি না কেন বাদ পড়ে, কারণ মিরাজ সুস্থ আছে, ইনজুরিতে পড়েনি, এমন অবস্থায় কোন ফরম্যাট থেকে বাদ পড়ে এরকম প্লেয়ার মিরাজ না। মিরাজ যদি 20 ওভার মাঠে থাকে, সে ফিল্ডিং করে আপনাকে মিনিমাম 20 রান সেভ করে দিতে পারে। মিরাজের যে বডি ল্যাঙ্গুয়েজ, মিরাজের যে ফিল্ডিং স্কিল, মিরাজ বোলিং এ গেলে আপনার যদি রান আটকানোর দরকার হয়, মিরাজ আসলে এক ওভারে এসে কিছু রান আটকে দেয়, একটা ব্রেক থ্রু এনে দেয়। আপনার ব্যাটিং অর্ডার এলোমেলো করা দরকার, আপনি মিরাজকে নিয়ে আসেন, ওপেনিং এ নিয়ে আসেন, আপনার ওয়ান ডাউনে নিয়ে আসেন, একমাত্র ব্যাটিং অর্ডার এলোমেলো করার সাহসটা আপনি রাখতে পারেন শুধু মিরাজকে দিয়েই, আপনি আর অন্য কোনো ব্যাটারকে দিয়ে আপনি এই সাহসটা নিতে পারবেন না বাংলাদেশ টিমের। আমার মনে হয় তো শান্ত, লিটন এদের সাথে বর্তমানে মেহেদী মিরাজের পারফরম্যান্স খুবই চমৎকার। আমি এটা বলবো, মেহেদী মিরাজের পারফর্ম আসলে চমৎকার, এবং তার আমি বললাম না যে ক্রিকেটে বডি ল্যাঙ্গুয়েজ, আপনার আসলে আপনি এক ম্যাচ খারাপ খেলেছেন, কিন্তু খারাপ খেলার পর দিন আপনি ওই যে দুমড়ে মুচড়ে যাচ্ছেন, সমালোচনা নিতে পারছেন না, মিডিয়ার এই নিউজ হেডলাইন নিতে পারছেন না, ট্রল করতেছেন নিতে পারতেছেন না, মানে এটা তো আপনার এজ এ ক্রিকেটার হিসেবে আমাদের টপ অর্ডাররা তো বরাবরই ব্যর্থ, একদমই হচ্ছে আরো এক বছর ধরেই ব্যর্থ। এই বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের সাথে সিরিজ খেললো বাংলাদেশে, সেখানেও শান্ত ব্যর্থ, লিটন ব্যর্থ। ঘরের মাঠে জিম্বাবুয়ের সাথে এই পারফর্ম আসলে শুধু জয় দিয়ে মাপলে হবে না, এটা আসলে ব্যর্থতা, একদমই ব্যর্থ, শুধু জয় না, এটা কোনো জয় না। আপনি 200 রান করতে পারেন, 190 রান করতে পারেন,
আপনার টপ অর্ডার ব্যাটাররা কোনো রানই করতে পারে নাই, শান্ত রিটনরা কিছু করতে পারে না, তো সেখানে আপনি তো ব্যর্থ। এবং যুক্তরাষ্ট্রের সাথে গেলেও একই ঘটনা ঘটে। কিন্তু ওয়ার্ল্ড কাপে তো আপনাকে এই সুযোগটা শ্রীলঙ্কা আফ্রিকা দিবেন। আমি এটাই মানে এই জায়গায় আসছিলাম যে আপনার একটা ভুলে আপনি ম্যাচ হেরে যেতে পারেন, তো আপনার সেই ভুলের সুযোগটা আপনি কাউকে দিবেন কেন? আপনার অবশ্যই এটা প্লেয়ারদের বোঝার আগে অবশ্যই নির্বাচকদের বোঝা উচিত ছিল, এটা অবশ্যই আমাদের ম্যানেজমেন্টের বোঝা উচিত ছিল। তার মানে কোনো চালে পড়ে গেছে মেহেদী হাসান মিরাজ? না, এটা আমি বলবো না, আমি জানি না আসলে যেটা চালে পড়ে গেছে কিনা, কারণ সিলেক্টররা সবসময় চায় যে দল জিতুক, তারা আসলে দল হারুক এটা তো আসলে কেউ চায় না। প্লেয়ারদেরকে কিন্তু তৈরি করতেছে মিরপুরে, প্র্যাকটিস চলমান। এটা ওই যে বিসিবির যে ক্যাম্পে যে আপনাকে তো প্লেয়ার রাখতে হবে, 21 জনকে ডেকেছে, তার মধ্যে সাইফুদ্দিন আবার নিজেকে উইথড্র করে নিয়েছে, তার এটা উইথড্র করে নিয়েছে তার পারিবারিক কারণে, হয়তো অনেকে মনে করছে তার বিশ্বকাপ দলে জায়গা হয়নি বলে তাকে নাম দিচ্ছে না। হ্যাঁ, তার ওয়াইফ এনামুল বিজয় ব্যাটিং প্র্যাকটিস করছে, সবাই আছে, নিবিড় মনোযোগে দেখছে, আছে এনামুল হক বিজয় আছে, মুশফিক আছে, সাদমান আছে, তারপর আমাদের হচ্ছে মুমিনুল হক আছে, অনেকে আছে, ইমন আছে, হ্যাঁ ইমন আছে। আখতারুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ বাংলা ভিশনের হ্যালো ক্রিকেটে উপস্থিত হওয়ার জন্য, এত চমৎকার বিশ্লেষণ করার জন্য। ধন্যবাদ শুভ খান আপনাকেও, ধন্যবাদ বাংলা ভিশনকেও বিশ্বকাপ সামনে করে এরকম একটা আয়োজন করাই, সবাইকে ধন্যবাদ। দর্শক, দোরগোড়ায় টি-20 ওয়ার্ল্ড কাপ নবম আসরেই কিন্তু বাংলা ভিশনের বিশেষ আয়োজন দিয়ে আমরা শুরু করেছি হ্যালো ক্রিকেট, এবং আজকে আমাদের আয়োজন ছিল এবারের ওয়ার্ল্ড কাপে কোন রেকর্ড কে ভাঙতে পারে বা কার রেকর্ড কে টপকে যেতে পারে সে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। সবাইকে বলবো বাংলা ভিশনের সাথেই থাকবেন এবং বাংলাদেশের জন্য এক বুক আশা এবং প্রত্যাশা তাই জানিয়ে শেষ করছি আজকের মতো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।